আজ ৩০ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে বিভৎসতম দিনগুলোর একটা। যে দিনটা আজকে পার হচ্ছে সেটা যখন শুরু হয়েছিল রাত ১২টার পর, ২৯ তারিখ দিবাগত রাতে বাংলাদেশে রাতের বেলা ব্যালট বাক্স ভরে একটা তথাকথিত নির্বাচন করেছিল আওয়ামী লীগ। মানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে ফেলার জন্য যে কয়েকটা ঘটনা ঘটছে, এটা তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যগুলোর একটা। তিনটা নির্বাচন নিয়ে আমরা প্রচুর সমালোচনা করি। আওয়ামী লীগের সময় যে তিনটা নির্বাচন হয়েছে, ১৪, ১৮ এবং ২৪, তার মধ্যে সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা ২০১৮ রাতের নির্বাচন। লাইলাতুল ইলেকশন ইত্যাদি নানা কিছু বলে আমরা ফান করি, ট্রোল করি। আমরা এখন যেটা হয়েছে, অনেক বেশি বিভৎস জিনিসকে নিয়েও খুব হালকা ঢঙের ট্রোল করে উড়িয়ে দেই, বা আমাদের নিজস্ব অস্থিরতা এক ধরনের থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। কিন্তু কথা বলা দরকার, এবং যে আলোচনাটা ৫ আগস্টের পর বহুবার করেছি, এই নির্বাচনে যারা জড়িত ছিলেন, ১৮ এই রাতের সিল মারার তথাকথিত নির্বাচনে যারা জড়িত ছিলেন, যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা রিটার্নিং অফিসার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছিলেন, এবং অবশ্যই নির্বাচন কমিশন, তাদের ব্যাপারে যদি আমরা কঠোর ব্যবস্থা নিতে না পারি, বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এটা দাবি আমরা কোনোদিন করতে পারবো না। এগুলো বিভৎসতম অপরাধ। নির্বাচনকে যা করা হয়েছে, একটা স্টেটকে ধ্বংস করা হয়েছে এটার মাধ্যমে। সমকাল অসাধারণ, দুর্দান্ত একটা রিপোর্ট করেছে এটা নিয়ে। আমি রিপোর্টটা দিয়ে দেবো, এটারই কিছু অংশ পড়তে চাই, সাথে কিছু নিজস্ব মন্তব্য দিতে চাই। এখানে একটা নির্বাচনী এলাকা বরিশাল ১ নিয়ে কথাবার্তা হচ্ছে। এখানে আবুল হাসনাত আবদুল্লাহকে জেতানোর জন্য বিএনপির জহিরুদ্দিন স্বপন ভাইয়ের সাথে কি হয়েছে সেটা বলা হয়েছে। হাসনাত আবদুল্লাহ ২,৫,৫০২ ভোটের বিপরীতে স্বপন ভাই পেয়েছেন ১,৩০৫ ভোট। তো যাই হোক, সেই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ছিল আজিউর রহমান। এখন খুব ইন্টারেস্টিং তথ্য এখানে দেয়, অনেকগুলো তথ্য তারা দিয়েছেন, এদের শুরু করেছেন। এখানে হলো, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে পানি উন্নয়ন বোর্ড থেকে রাবার বোর্ডে বদলি করা হয়। আজিউরের ব্যক্তিত্ব তো ফেসবুকে দেখা যায় সরকারের বদলের সঙ্গে ভুল বদলেছেন। গত ২৬ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, কর্মজীবনে সবসময় চেষ্টা করেছে দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার। মানুষের অসভ্যতা, নির্লজ্জতা কোন জায়গায় যেতে পারে? হ্যাঁ, যেতেই পারে, কারণ আমরা কিছু করি নাই তাদের সাথে, কিছু করিনি তাদেরকে। খুব বিস্তারিত রিপোর্ট আছে, আমি এগোতে থাকি। একাদশ সংসদ নির্বাচনে ৬৪ জেলায় ৬৫ রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এরকম ৪৯৪ উপজেলায় নির্বাহী অফিসাররা ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। তো সবাই যে আছে, এদের মধ্যে ১৩ জনের সাথে সাবেক রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে। কেউ কথা বলেনি, তাদের কর্মস্থলে গিয়েও দেখা পাওয়া যায়নি। অন্তর্বর্তী সরকার একাদশ নির্বাচনে, মানে আর রাতের সিলের নির্বাচনে ৬ রিটার্নিং কর্মকর্তাকে ওএসডি করেছে, একজনকে বাকি মানে কম গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে, মানে ৭ জন, আর বাকি সবাই আগের পদেই রয়েছেন। উপদেষ্টা আসিফ বলছেন ব্যবস্থা নেওয়া হবে। কি হয়েছে আমরা খুব ভালো মতো জানি। এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে আলাপচারিতায় এসব ব্যাপারে কিছু স্বীকারোক্তি আছে। আমি রিপোর্টটা দেবো, আপনারা প্লিজ ধৈর্য ধরে পুরোটা পড়ে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। এখানে কোর কমিটির এই জায়গাটা আমি একটু পড়ি। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৩৩ সদস্যের নির্বাচনী কোর কমিটি করেছিল দলটি। এর কো-চেয়ারম্যান ছিলেন এইচ.টি. ইমাম। এই কমিটির একজন সদস্য সম্প্রতি সমকালকে বলেছেন, শেখ হাসিনা প্রতিশ্রুতি দিল, পরাজয়ের আশঙ্কা থাকা আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা কখনোই ছিল না। শেখ হাসিনার পরিকল্পনা ৬০ থেকে ৮০ আসন বিএনপিকে দেওয়া হবে, বাকি আসন আওয়ামী লীগ ও শরিকরা নেবে, সেগুলোতে সুষ্ঠু নির্বাচন হবে না। সেই নেতা বলছেন, এইচ.টি. ইমাম এবং তৎকালীন প্রধান উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বিক্রম একটি আসনেও সুষ্ঠু নির্বাচনে দিতে রাজি ছিলেন না। এই দুই সাবেক আমলা ডিসিদের নির্দেশ দেন, বিএনপি জোটকে ছাড় দেওয়া যাবে না। এসপিদের নির্দেশ ছিল, বিএনপি জোটের প্রার্থীদের প্রচারে নামতে দেওয়া যাবে না। সেই নির্বাচনে বিএনপির ২৩ প্রার্থী কারাগারে ছিলেন, ৫৪ জন হামলার শিকার হন ভোটের প্রচারে। এরপর আমরা খুব ভালো মতো জানি, কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ২০১৮ সালে নির্বাচনের আগে বিভাগওয়ারি যে জরিপ করেছিল তার প্রতিবেদন সমকালের কাছে রয়েছে।
এই প্রতিবেদন অনুযায়ী একাদশ নির্বাচনে মাত্র 22 আসনে আওয়ামী লীগের জয় নিশ্চিত ছিল। বাকিগুলোতে বিএনপি কিংবা জামায়াত ইসলামের প্রার্থী জয়ের সম্ভাবনা ছিল। আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি জয়ের সম্ভাবনা ছিল একটি আসনে। বিএনপি জোটের 211 আসনে জয়ের সম্ভাবনা প্রবল ছিল। লড়াই হতে পারে এমন সব আসনে বিরোধী জোট এগিয়েছিল। আমি অন্তত বহুদিন একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের নির্বাচনের মাঠের অবস্থা শেখ হাসিনা চাইতে ভালো কে জানে। তার প্রচুর গোয়েন্দা সংস্থা আছে, মানে তারা দিনের বেলা নির্বাচন হলেও সেটাকে ম্যানিপুলেট করতে পারবেন না, মানে সেই শক্তি তাদের হয়ে উঠতো না। তাই এতটাই তারা জানতেন যে মানুষ নেমে আসতো মাঠে ভোট দেওয়ার জন্য, আর ঠেকানো যেত না। তাই রাতে তারা সিল মারা নিশ্চিত করেছিলেন এবং খুব চমৎকারভাবে এই ডেটাটা এখন আছে। আমি এই জায়গাটা আবারও বলি, মাত্র 22 আসনে আওয়ামী লীগের জয় নিশ্চিত ছিল। আমি এটাতেও সন্দিহান 22 আসন পেত কিনা। যাই হোক, এরপর খুবই বিস্তারিত ঢাকা 15-র উদাহরণ দিয়েছে। 7টার দিকে একজন উপপরিদর্শকের নেতৃত্বে কয়েক পুলিশ সদস্য এসে পেপার এবং সিল চান, পরে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে নিয়ে 4800 ভোটের মধ্যে 3000ই আগের রাতে মেরে দেন। এরকম প্রচুর বিভিন্ন সময় পুলিশ এসে এগুলো কাজগুলো করেছে। একাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল 40,183। সমান সংখ্যক প্রথম ও দ্বিতীয় শ্রেণী কর্মকর্তারা প্রিসাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। এরা সবাই আসলে এর পার্ট হয়েছেন এবং না হলে তাদের আর কিছু করার উপায় ছিল না। ময়মনসিংহ জেলায় আওয়ামী লীগ প্রার্থী ছিলেন এমন একজন সমকালকে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা এসপি 50 লাখ করে টাকা নিয়েছিলেন। ওসি নিয়েছিলেন 30 লাখ টাকা। প্রিসাইডিং কর্মকর্তাদের 20 থেকে 30 হাজার টাকা দিতে হয়েছিল। ভোট কেন্দ্রের পুলিশ কনস্টেবলদেরকেও 5-7 হাজার টাকা দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনও অনিয়মে যুক্ত ছিল। মানে এখানে নির্বাচন কমিশন জড়িত না থাকলে এটা হতে পারে না। আগের দিন সন্ধ্যার পর থেকেই আসলে রাতে সিল মারার তথ্য পাওয়া যাচ্ছিল। কয়েকজন সাংবাদিক আমাকেও একই রকম তথ্য দিয়েছেন। এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে জনাব নজরুল ইসলাম খান, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা এসব নিয়ে কথাবার্তা বলেছেন। এসব খুব স্পষ্টভাবেই উল্লেখ আছে এখানে। মানে এখানে ইন্টারেস্টিংটা এরকম যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের পার্থক্য 15% বেশি না হলেও একাদশে তা ছিল 64%। তারপরে 103 আসনের 213 ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। 1205 কেন্দ্রে ভোট পড়ে 96 থেকে 99%। 90 থেকে 95% ভোট পড়ে 6484টি, অর্থাৎ 7902 কেন্দ্রে 90%-এর বেশি ভোট পড়ে, যা মোট ভোট কেন্দ্রের 20%। মানে ওটা সরিয়ে রাখি, মানে 100% ভোট পড়তে পারে একটা কেন্দ্রে, সেই কেন্দ্রে কেউ মারা যাননি, সেই কেন্দ্রের অধীনে কেউ বিদেশে নেই, এরকম আর কি ব্যাপারটা। মানে কতটা হাস্যকর, কতটা ফালতু ব্যাপার আছে। 586 কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা শতভাগ ভোট পায়, মানে যত ভোট দেওয়া হয়েছিল 500, এগুলো খুব ইউজ করতাম শেখ হাসিনার সময়। ধানের শীষ 1285টি কেন্দ্রে একটি ভোটও পায়নি ধানের শীষ। মানে এই ঘটনাগুলো সেই সময় ঘটেছে। সে আমলারা এখন কোথায়? এখানে তথ্য দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের 2টো আসনে বিএনপি জয়ী হয়েছিল, তিনি যুগ্ম সচিব, তিনি আছেন এখন। আমরা মনে করি যে তিনি চেষ্টা করতে পেরেছেন, বা অ্যাটলিস্ট ওই 2টো ছাড় দিয়েছিল সরকার কোনো কারণে। লক্ষ্মীপুর 1 আসনে পরাজিত, অবশ্যই লক্ষ্মীপুর 1 আসনের ওখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, বর্তমানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। তাকে চেষ্টা করা হয়েছিল, তার সচিবালয়ে গিয়ে পাওয়া যায়নি, তার ফোনেও পাওয়া যায়নি। ফোনে পাওয়া গেলে পরে নির্বাচনের কথার সময় উনি আর কথা বলেননি। একই রকম অবস্থা নোয়াখালীর রিটার্নিং কর্মকর্তা তন্ময় দাস পরের 5 বছরে 2টি পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন। তাকে 7 নভেম্বর ওএসডি করা হয়েছে, একজনকে ওএসডি করা হয়েছে। মুন্সিগঞ্জের শায়লা ফারজানা, নোয়াখালীর তন্ময় দাস ওএসডি হয়েছে। 6 জন ওএসডি করা হয়েছে। মানে আমরা টোটাল যে রিটার্নিং কর্মকর্তা আছে তার মধ্যে মাত্র 6 জনকে এটা করা হয়েছে। একাদশে যে রিটার্নিং কর্মকর্তা আমাদের আমলের পদে আছেন তারা হলো ফেনীর 2 রিটার্নিং কর্মকর্তা, একদম নাম সহ এখানে পুরো বিস্তারিত তালিকা দিয়ে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন এবং রিপোর্টটা পুরোপুরি পড়বেন। মানে এই সরকারকে আমরা একটা অভিযোগ সবসময় করি, তার অসততা নিয়ে আমরা আলাপ করি না। আমরা বিশ্বাস করি যে উপদেষ্টারা আছেন তারা সবাই সৎ মানুষ, কিন্তু তাদের মধ্যে কিছুটা অদক্ষতা আছে, অযোগ্যতাও আছে, নানা কারণে। সে কারণে ব্যাখ্যা আমাদের জরুরি না। এবং একটা জিনিস আমরা বারবার বলি যে তাদের মধ্যে কাজ করা বা কাজকে ভিজিবল করার চেষ্টার অভাব আছে, ইনঅ্যাকশন আছে। 18 সালের নির্বাচনে যে রাতের ভোট যারা করেছেন তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা নিতে না পারেন,
এখানে শুধু রিটার্নিং কর্মকর্তার কথা বলা আছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা প্রায় 500, যে ওই সময় যারা ইউএনও ছিলেন তারা এখন ডেপুটি সেক্রেটারি লেভেলে নিশ্চয়ই চলে এসছেন। সেই মানুষগুলো 500 কি করা হয়েছে? এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, এটা তো হলো শুধু বিভাগীয় ব্যবস্থা, এদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি, খুব সিরিয়াসলি মনে করি। শুধু তাই না, নির্বাচন কমিশন তৎকালীন নুরুল হুদা এবং তার কমিশন, তাদেরকেও ফৌজদারি বিচারের আওতায় আনা দরকার। এই কাজগুলো করা সম্ভব। সরকার শেখ হাসিনার শেষ সময়ের কাণ্ড এবং তার আগের কিছু কাণ্ড নিয়ে শেখ হাসিনা এবং তার কিছু দোসরকে বিচারের আওতায় নিচ্ছেন, তার অলিগার্কদেরকে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমি এই নির্বাচনকে সবসময় অনেক বেশি গুরুত্ব দিয়েছি, অনেক বেশি কথা বলেছি, কারণ আমি বিশ্বাস করি, বহুবার বলেছি, শেখ হাসিনা আসলে বাংলাদেশটাকে ধ্বংস করেছেন কারণ তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন, এবং তার সেটায় যারা যারা সাহায্য করেছে, বিশেষ করে 14-24 তো আছে, বিশেষ করে 18 সালে যে ডিজাস্টার ঘটেছে, ডিজাস্টারের আমলাদেরকে যদি এখনো ওই অবস্থায় রেখে দেওয়া হয়, সেই নির্বাচন কমিশন যদি এখনো এত আরামে থেকে যায়, এটা খুব হাস্যকর। এটা একটা নতুন বাংলাদেশের সাথে যায় না। আমাদের প্রচুর শোরগোল করা দরকার, প্রচুর শোরগোল করা দরকার, যাতে এই মানুষগুলোকে যথেষ্ট পরিমাণ কঠোর বিচারের মুখোমুখি করা যায়।